সুপ্রিয় দর্শক, চ্যানেল 9-এর আজ রাতের বিশেষ আয়োজন আপনার মতো অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 10টায় সরাসরি সম্প্রচার করছি এবং আজকে বিশেষ করে এই অনুষ্ঠানে দুজন ব্যক্তিত্বকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এই সময়কালের সমসাময়িক প্রসঙ্গের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত লন্ডনে বেগম খালেদা জিয়া, প্রাক্তন প্রধানমন্ত্রী, তার চিকিৎসার জন্য পৌঁছেছেন। অনেক জল্পনা কল্পনা আলোচনা বাংলাদেশের রাজনীতির মাঠে গত 7 থেকে 7.5 বছর পরে আজকে প্রথম সেই খবরটি গণমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত। সঙ্গত কারণে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আমাদের সাথে আছেন। দুদু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একই সাথে আজকে এই আলোচনার পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে সিনিয়র সাংবাদিক এম এ আজিজও যোগ দিয়েছেন। আজিজ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রত্যেকেই জানি এই কথাটি, দুদু ভাই, আমাদের মধ্যে সবচেয়ে বেশি আপনি সম্পৃক্ত। তারপরেও লন্ডনে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই যে চিকিৎসার জন্য যাওয়া, এটিকে ঘিরে ব্যাপক উৎসাহ মানুষের, বাংলাদেশের, বিশ্বের অনেককেই আমরা সেখানেও দেখেছি। সামগ্রিকভাবে এই ইস্যুটিকে নিয়ে আজকে আলোচনার সূত্রপাত আপনার কাছ থেকে। জি, আপনাকে ধন্যবাদ। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমরা যখন ছাত্র রাজনীতি করছি, শহীদ জিয়া রহমান ইন্তেকাল করেছেন, তাকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। তারপরে ঘর থেকে বেরিয়ে এসে যিনি বিএনপির দায়িত্ব নিয়েছিলেন, আমরা তখন তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। তিনি বিএনপির চেয়ারপারসন হলেন, আমি ছাত্রদলের সভাপতির দায়িত্ব পেলাম। দীর্ঘ একটা রাস্তা আমরা অতিক্রম করেছি। হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচার, একটি ঘরের মানুষ, শৌখিন মানুষ, কিভাবে দিনে দিনে তিনি নিজেকে গড়ে তোলেন। রাস্তায় টিয়ার গ্যাসের সামনে সাধারণ একজন নেত্রী হিসাবে, সেই সময় ছবি দেখলে বুঝবেন যে ফুটপাতের আলে তিনি বসে আছেন, মানুষের চলে, সেখানে তিনি পানি খাচ্ছেন, খাবার খাচ্ছেন। এই লড়াইয়ের তার যে অভূতপূর্ব একজন নেত্রীর জন্ম, যাকে পরবর্তীতে বলা হয়েছে আপসীন, অর্থাৎ 86-এ যখন হোসেন মোহাম্মদ এরশাদের ইলেকশনের মাধ্যমে বৈধতা দেওয়া হচ্ছে, তখন তার আগের আন্দোলনে কিন্তু বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই কিন্তু তার ইলেকশনে বয়কট করার কথা বলেছিল এবং একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছিল। এমনকি তিনি শেখ হাসিনা, যিনি এখন পলাতক ব্যক্তি হিসাবে দেশের এবং সারা বিশ্বের মানুষ চেনে, ওই মহিলাটি চট্টগ্রাম বিশাল এক জনসভায় তিনি বলেছিলেন, এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান হিসাবে চিহ্নিত হবে। শেখ হাসিনার ঐতিহাসিক বক্তব্য। তারপরের দিনই তিনি, আমার খুব অবাক লাগে, তারপরের দিন মানে 24 ঘন্টা না পেরিয়ে ঢাকা শহরে ফিরে এসে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, আমি রাজি আছি। কারণ এই শব্দটা আমি কেন ওই সময় বলেছিলাম, যে আমাদের দেশের মেয়েরা বিশেষত যখন বিবাহের আসরে বসে, একটা সময় তাকে কবুল উচ্চারণ করতে হয়, মানে রাজি আছি বলতে হয়। তা আমি তখন ছাত্র নেতা, তো সাংবাদিক সম্মেলনে বলেছিলাম, বিস্ময়কর ব্যক্তি, বিস্ময়কর নেত্রী, বিস্ময়কর উচ্চারণ, আমি রাজি আছি। এই জন্য এই কথাটা আমার আরও বেশি মনে আছে। তিনি আন্দোলনকে খণ্ডিত করেছিলেন। তিনি বিবিসির সঙ্গে বলেছিলেন, আই এম নট আনহ্যাপি সামরিক আইন জারির পরে। আই এম নট আনহ্যাপি আসলে অর্থ হচ্ছে আমি হ্যাপি। সেই সময় এটাই ঘটনা দাঁড়াইছিল। তো এই যে 86-এ তিনি এবং জামাত ইসলাম যারা নির্বাচন বয়কট করেছিল, সেই সময় নির্বাচনে যাওয়ার কারণে আন্দোলন বিভক্ত হয়েছিল এবং বৈধতা দেওয়া হয়েছিল নির্বাচন করা। জাতীয় পার্টি তখন প্রতিষ্ঠা হয়েছে। তা আমি এই কথাটা এই কারণে এখানে নিয়ে আসছি, বেগম জিয়া যা বলেন, বেগম জিয়া সেটা মিন করেন এবং সেটি তিনি জাতির সামনে একাধিকবার প্রমাণ করেছেন এবং সে কারণেই তিনি আপসীন নেত্রী। আর এটা হচ্ছে অনেকেই জানে, আওয়ামী লীগ বা শেখ হাসিনা যা বলেন তা কখনোই তিনি করেন না।
যা করেন তা কখনোই তিনি বলেন না। এটা এই বেগম খালেদা জিয়ার দীর্ঘ সময় শেখ হাসিনার আমলে এমন একটা মামলায়, যে মামলার সঙ্গে সামান্যতম যোগাযোগ ছিল না বেগম খালেদা জিয়া, এই নেত্রীকে তথাকথিত বিচারের নামে প্রথমে 5 বছর উচ্চ আদালতে বাকশাল ছাত্রলীগ করার, দিনাজপুরের বাকশাল ছাত্রলীগের সেক্রেটারি, তার বাবা ছিল আব্দুর রহিম এমপি, তার ছোট ভাইটাও গত 15 বছর ধরে এমপি ছিল। আচ্ছা, আর এর নামটা ভুলে যাচ্ছি, হর্ষই দিয়ে নাম। তো এই বিচারপতি যিনি বলেছিলেন শপথবদ্ধ রাজনীতিবিদের বা বিচারপতি, আমরা শপথবদ্ধ বিচারপতি, তো এই তাকে 5 বছরের জামিন চাওয়ার কারণে তাকে 10 বছর করেছিল এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারপরে যে 6টি বছর তিনি বিচারহীন অবস্থায় তার জামিন পাওয়ার যোগ্য সব বিবেচনায়, তারপরেও পায় নাই। একাধিকবার সরকারের কাছে আবেদন করেছিলেন চিকিৎসার, ন্যূনতম চিকিৎসা অনুমোদন দেওয়া হয়নি, যে কারণে তিনি মরণোপণ মৃত্যুর মানে পথে ধাবিত হয়েছিলেন। ঠিক সেই সময় 24শে এই গণঅভ্যুত্থান আগস্টে, এবং গণঅভ্যুত্থানের পর যেমন গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে, নতুন করে স্বপ্ন দেখা দিয়েছে, নতুন করে ভালো লাগার ব্যবসা, ঠিক তেমনি আল্লাহ তাকে এই যে সুস্থতার দিকে অর্থাৎ চিকিৎসা পাওয়ার যে অধিকার সেটা তাকে ফিরিয়ে দিয়েছে। এই ধাপে একটু আবারও আপনার কাছে ফিরে আসবো দুদু ভাই, থ্যাংক ইউ। আপনি একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড বা অন্য তথ্যগুলো দিয়ে শুরু করেছেন। আজিজ ভাই, আমি বিশেষ করে আপনি সংবাদ মাধ্যমে মানুষ খবরাখবরগুলো জানেন, বাংলাদেশে এই ধরনের কালচারগুলো, যে ধরা যাক রাজনৈতিক দলের নেতারা চিকিৎসা সেবা পেতে পারেন, তারা প্রাক্তন প্রধানমন্ত্রী, কিন্তু জোরপূর্বক বা এক ধরনের একপেশে সিদ্ধান্ত দিয়ে তাদেরকে আটকে রাখা, এই নিদর্শনগুলো ভবিষ্যতের জন্য কতটা প্রেসিডেন্স হিসেবে থাকতে পারে বা কি মনে হয়? দেখেন, শেখ হাসিনা যে পরিমাণে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, মুসলিনের থিওরি হলো রাজনীতির দর্শন হলো ফ্যাসিজম, তাকেও ছাড়িয়ে গেছিল। এদেশে পৃথিবীতে গণতন্ত্রের নামে কোনো দেশে আয়নাঘর আছে এটা কিন্তু বলাই বাহুল্য। আপনি চিন্তা করেন যে আমি দুদুবার সাথে জাস্ট অ্যাড করি যে বেগম খালেদা জিয়াকে, যেহেতু তিনি হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের বিরুদ্ধে আন্দোলনে যে পরিমাণ লড়াকু ভূমিকা পালন করেছে, আপসহীন ভূমিকা পালন করেছে, এই জন্য কিন্তু তিনি কিন্তু আপসহীন খেতাব পেয়েছেন। যার ফলে আমি এইটাই বলি যে আজকে 7 বছর 7.5 বছর জেলে ছিল, যদি ধরেন এই ফ্যাসিস্ট সরকারে থাকতো ওনাকে ছাড়তো না, শেষ পর্যন্ত তিনি জেলখানায় অর্থাৎ গৃহবন্দিতেই তিনি মারা যেতেন। কত নির্দয়, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপতির স্ত্রী, তিনি আপনার প্রধান সেনাপতির স্ত্রী, ইভেন একজন সিনিয়র সিটিজেন, আপনি যদি বয়সের দিকও দেখেন, সিনিয়র সিটিজেন, সর্বদিক থেকে ধরেন যে মামলায় তাকে 5 বছরের আবার 10 বছর করা হয় হাইকোর্টে, আপনি চিন্তা করেন সেই ট্রাস্টি বোর্ডের তিনি মেম্বার না, তিনি স্বাক্ষর করেন নাই, কোনো টাকা ছোঁয়েন নাই, টাকা তার নামে প্রধানমন্ত্রীর নামে আসছে ট্রাস্ট করার কারণে, সে কিছুই করেন নাই। হ্যাঁ, তখনকার আসছিল তার ফরেন মিনিস্টারের নামে, অথচ কেমন করে জাস্ট সেরেপ তাকে কিন্তু আটকিয়ে রাখা হয়েছে, এবং উনি আপসীন বলেই কোনো অবস্থাতেই কিন্তু তিনি আত্মসমর্পণ করেন নাই। তিনি জানে যে অন্যায়ের পরে তিনি আত্মসমর্পণ করেন নাই, তিনি কিন্তু তার জীবন কিন্তু দিতে রেডি ছিলেন, এটা স্পষ্ট। কারণ তার তো অনেকগুলো প্রবলেম, ধরেন এই যে অনেকে বলে যে তিনি তো তার অনেক আগেই অর্থাৎ 5ই অগাস্টের পরে চিকিৎসা নিতে যেতে পারতেন। 7 বার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বিদেশে চিকিৎসার জন্য, কিন্তু দেওয়া হয়নি। 23 সালে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের 3 জন এক্সপার্ট ডাক্তার এসেছিলেন, যে তার পেটের ভিতরে পানি লিক হতো, এটা কিন্তু আমাদের কোনো ডাক্তার কিন্তু বন্ধ করতে পারেনি। তারা এসে ভিতরে অপারেশন করে এটা বন্ধ করে
তারা কিন্তু সাজেস্ট করেছিল যে লিভার ট্রান্সফার প্রতিস্থাপন করতে আচ্ছা, ফার্দার ট্রিটমেন্ট হিসেবে লিভার থেকে এটার উৎস, তো লিভারকে চেঞ্জ করতে প্রতিস্থাপন করতে হবে। তো সেই জন্য তারা কিন্তু সাজেস্ট করেছিল যে যুক্তরাষ্ট্রের এই তাদের বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ জায়গা, তারপরেও যদি তারা বেটার মনে করে যেখানে ভালো হয় সেখানে, কিন্তু তাকে কিন্তু কোনো অবস্থাতেই চিকিৎসা নিতে দেওয়া হয় নাই। অর্থাৎ এটাতেই বলা যায় যে তাকে কিন্তু আসলেই মরে যায় যাক, ইভেন দেখতে তো হয়নি, বরং আবার গণমাধ্যমে তির্যকভাবে কটাক্ষ করে ভিন্নভাবে উনি আসলে অসুস্থ কিনা এইভাবেও আমরা এটা বহু আলোচনায় আমি বলছি, বিভিন্ন প্রেস কনফারেন্সে দেখতাম সেটা নিয়ে আলাপ হতো। টাকা চুরি করে খাইছে। প্লিজ দুধু ভাই জি। সেটা হচ্ছে তিনি এমনও মানে হাসিনা এমনও মন্তব্য করেছেন, মরে না কেন? হ্যাঁ, খেয়াল আছে মরে না কেন, এতিমের টাকা মানে বহুবার বলা হয়েছে যে সে কোনো অবস্থাতে, শুধু সে না, তার সাথে কোরাস গেছে আওয়ামী লীগের নেতারা এবং টকশো এসেও যে তিনি তো সুস্থ, এটা খামোখায় এটা নিয়ে বার্গেনিং করতেছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, এগুলি বলা হতো বিএনপি সম্পর্কে। অথচ এখন দেখেন যে তাকে আগে 5ই আগস্টের পরে নেওয়া হয় না এই কারণে তার ফিজিক্যালি সে আনফিট ছিল। তাকে প্লেনে এত লম্বা জার্নি লন্ডনে নেওয়া বা আমেরিকায় নেওয়া এটা পসিবল ছিল না। এখন যা ধরেন অনেকটাই বলা যায় কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স আনা হয়েছে, এটা অনেকটাই বলা যায় আইসিইউ থেকে শুরু করে সব রকম ফ্যাসিলিটিস আছে এবং বিশ্বের ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ অ্যাম্বুলেন্স, তাতে করে তাকে নেওয়া হয়েছে। এবং আমি একটা তথ্য যোগ করে আমার জাস্ট মনে এলো, আপনি যেমন লিভারের কথা বললেন এবং বিভিন্ন রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোতে প্রেস কনফারেন্সেও বলা হয়েছে যে লিভার সিরোসিস কেন হয়, ভিন্নভাবে কটাক্ষ করে কৌতুক করে, তো মানুষকে কিন্তু মিসগাইড করা হয়েছে বিভিন্ন ভুল তথ্য দিয়েও। হ্যাঁ, আপনার মনে আছে লিভার নিয়ে যে ব্যাখ্যাটা উনি বলেছেন, অনেক রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা জনগণকে কনফিউজ করার জন্য অনেক রকম ব্যাখ্যা দিয়েছে, কিন্তু ফাইনালি প্রমাণিত হলো এইটাই, যদি ফ্যাসিস্ট সরকারের টিকে থাকতো তাহলে খালেদা জিয়া ফাইনালি তিনি মারা যেতেন, তিনি আপোষ করতেন না। আর এখন প্রমাণিত হলো যে আসলে তার লিভার ট্রান্সপ্লান্ট লাগবে। এই জায়গাতে আপনাকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা কন্টিনিউ করছি। দুধু ভাই, এই যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, এই সিগনিফিকেন্সগুলোর পরেও আপনি বেগম খালেদা জিয়ার যেই আপসহীন নেতৃত্বের কথা বলেছেন, সেটির যে এখন সিগনিফিকেন্স বর্তমান পরিবর্তিত বাংলাদেশে, আপনার কি মনে হয় যে মানুষ তো এক্সপেক্ট করছে যে শি ইজ কামিং ব্যাক, এই ঘটনাটিকে আপনি কিভাবে অ্যানালাইজ করেন? হয়তো চিকিৎসা শেষে তিনি যাবেন, এই কথা যখন সংবাদ মাধ্যমে আসছে আমি লক্ষ্য করেছি, আমার কাছে অনেকেই টেলিফোন করেছে, এমনি সামনাসামনি জিজ্ঞাসা হচ্ছে তিনি কবে যাবে, সুনির্দিষ্টভাবে তারা জানতে চেয়েছে। অনেক সাংবাদিক বন্ধু জানতে চেয়েছে দুধু ভাই যাবেন বলেছিলেন, কিন্তু তিনি এখনও কি সিদ্ধান্ত নিতে পারেন নাই যে কবে যাবেন? আমরা তো সবাই জানি তার সাংঘাতিকভাবে তিনি অসুস্থ। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যেদিন যাওয়ার দিন নির্ধারণ হলো এবং তিনি যেদিন যাচ্ছেন, আমাদের বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা নির্দেশনা ছিল কোনোভাবেই যেন মানে তাকে বিদায় সম্বোধনা জানাতে গিয়ে মানুষকে মানে কষ্ট দেওয়া নয়, রাস্তাঘাট দুর্ভোগের যেন পরিস্থিতি সৃষ্টি নয়। অর্থাৎ নিরুৎসাহিত করা হয়েছিল বিএনপি নেতাকর্মীদেরকে, তারা যেন রাস্তায় বা ওই জায়গায় না যায়, তিনি নিজের থেকে যেতে পারেন। লক্ষণীয় বিষয়ে আমি খুব লক্ষ্য করেছি অধিকাংশ টেলিভিশনই লাইভ করেছে এবং সেখানে হাজার হাজার মানুষের, শুধু বিএনপি নয়, নানান পেশার মানুষ, ছেলে, বৃদ্ধ, নারী, শিশু, এরা সবাই তাকে একটুখানি বিদায় হাত নাড়ানোর জন্য রাস্তায় নেমে এসেছিল। অর্থাৎ আমি এই কথা এই কারণে বলছি যে আপোষহীনতার যে ব্যাপার, মানুষ অনেক সময় নিজের থেকে অনেক কিছু দেখাতে পারে না, কিন্তু সে প্রত্যাশা করে যে সে যে নেতা বা নেত্রীকে পছন্দ করে তারা সে লড়াইটা, সে সাহসটা তারা দেখাবে। যে কারণেই তো শেরে বাংলা, যে কারণেই তো মজলুম জননেতা মৌলানা ভাসানী, যে কারণে শহীদ জিয়া রহমান, মানে মানুষের কথা রিফ্লেকশনগুলো নেতা নেত্রীদের মাধ্যমে তারা দেখতে চায়। যেমন 71-এ দেখেন সারা জাতি যখন মুক্তি এবং স্বাধীনতার প্রত্যাশী, তখন শেখ মুজিবুর রহমান 24 তারিখ পর্যন্ত, মার্চের 24 তারিখ পর্যন্ত পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করছেন কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়। মানুষ কিন্তু তখন, এবং বিশেষ করে ছাত্র জনতা, সেই সময় খেয়াল আছে যে ছাত্ররা
কলাভবনে স্বাধীন বাংলার পতাকা উড়াই দিছে। এই আপোষকামিতা তারা পছন্দ করেনি। সেই আপোষকামিতা না পছন্দ করারই চূড়ান্ত বহিঃপ্রকাশ ২৭ তারিখের মধ্যরাতে শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করছেন। এটা লক্ষণীয় যে বেগম জিয়াকে যেমন উপহাস করতো শেখ হাসিনা, তার আওয়ামী লীগ, তার নেতৃবৃন্দ, ঠিক তেমনি যে স্বাধীনতা ঘোষণা করছে স্বকণ্ঠে দ্বিতীয়বার শেখ মুজিবের সপক্ষে কথা বলার পরেও তারা কিন্তু এই বিনয়টা দেখাতে পারে না, তাদের ব্যর্থতাটা তারা স্বীকার করতে চায় নাই বলে নানানভাবে জিয়া রহমানকে ছোট করছে। তারই পথ অনুসরণ করছিলেন বেগম খালেদা জিয়া। অর্থাৎ লড়াই, যুদ্ধ, সংগ্রাম, সততা, মানুষের ভালোবাসা, হৃদ্যতা, এটা সে বেগম খালেদা জিয়া আমার কাছে মনে হয়েছে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি দৃষ্টান্ত। তিনি যা বলেছেন তা করেছেন। এখনো পর্যন্ত মানুষ কিন্তু এই যে মানে ২৪শে যে গণঅভ্যুত্থান, ছাত্রদের যে রাস্তায় নেমে এসে বুক চিতিয়ে দাঁড়ানো, মানে অস্ত্রের সামনে, এই প্রতিফলন কিন্তু সাহস, সহযোগিতা কোনো না কোনোভাবে এই জাতীয় রাজনীতিরই একটি বহিঃপ্রকাশ। কিন্তু এই ক্ষেত্রে আপনার দলের চেয়ারপারসন ওনার লন্ডনে অবস্থান বা পরবর্তীকালে আমেরিকায়ও যাবেন শুনেছি, এই ধরনের অ্যাবসেন্সটি কি রাজনীতির ক্ষেত্রে কোনো পার্থক্য দেখেন কিনা? উনি তো ফিরেও আসবেন, কিন্তু এই যে সাময়িক নেতৃত্বের ক্ষেত্রে নানান মানুষ নানানভাবে কথা বলছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ, বন্দী, একেবারে ঘরবন্দী, তখনও কিন্তু এদেশে মানুষ ওই যে অ্যাক্টিং চেয়ারপারসন অনেক দূরে, কিন্তু সেই ৭ সাগর ১৩ নদীর পারে থেকে এই দলকে সংগঠিত করেছেন। ওবায়দুল কাদের সাহেব মাঝে মাঝে উপহাস করে বলতেন যে টেমস নদীর পাশ থেকে কি আন্দোলন করা যায়, কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু প্রমাণ করেছেন যে টেমস নদীর পাড়ে বসেও একটি গণজাগরণ এবং গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানে সহায়ক হিসাবে নেতৃত্ব দেওয়া সম্ভব। সেহেতু তারেক সাহেব ওখানেই আছেন, আমাদের দেশনেত্রীর চিকিৎসা উপলক্ষে সেখানে গেছেন। বিএনপিতে ইনট্যাক্ট, এখানে তাদেরই নেতৃত্বে মিস্টার ফখরুল ইসলাম আলমগীর যার প্রতিনিধিত্ব করছেন, অন্যান্য স্থায়ী কমিটি, আমার মনে হয় বরঞ্চ তার অনুপস্থিতিতে আরও বেশি সতর্কতার সঙ্গে বিএনপি এগোতে পারবে, আরও বেশি ভালো ভূমিকা রাখতে পারবে। আমার কাছে মনে হয় যতক্ষণ তিনি না ফিরে আসেন অথবা তারেক রহমান স্বভূমিতে না ফিরে আসতে পারে, এই নিয়ে হয়তো কেউ কেউ এক ধরনের হতাশা, এক ধরনের বিদ্বেষ, এক ধরনের ধোঁয়াটে তৈরি করার চেষ্টা করে, কিন্তু আদতে কোনো লাভ হবে বলে মনে হয় না। আমরা এই আলোচনাটি কন্টিনিউ করব, আবার একটি বিরতি নিয়ে ফিরছি, দুজনেই কথা বলবেন এবং আমরা আশা করছি দর্শক আপনারা যারা আমাদের সাথে অনুষ্ঠানে আছেন, অনুষ্ঠানের বাকি অংশেও আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আজকের আপনার মত অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন শামসুজ্জামান দুদু এবং MA আজিজ। আমরা আলোচনায় ফিরে আসি। আজিজ ভাই, বিশেষ করে যেই প্রশ্নটি দুদু ভাইয়ের কাছে রেখেছিলাম যে রাজনীতির মাঠে প্রেজেন্ট উনি ছিলেন, বাংলাদেশে ছিলেন, এখন সাময়িক সময়ের জন্য হয়তো চিকিৎসার জন্য বাইরে আছেন, এটির কোনো ধরনের ডিফারেন্স বা কম্পারেটিভ অ্যানালিসিস আপনি দেখেন কিনা? কোনো রকম কোনো পরিবর্তন হবে না। ম্যাডাম কিন্তু আসলেই গৃহবন্দী ছিল, মাঝে মধ্যে সিনিয়র লিডাররা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতেন। তিনি তো আসলে রাজনীতির সাথে জড়িত হন নাই, টুকটাক হইতেও পারে, কিন্তু মূলত লন্ডন থেকে জুমে, টেলিফোনে কিন্তু তারেক রহমানই সংগঠন চালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তো আসেনি, তিনি চালাবেন। বরঞ্চ এখন তার মাকে, যিনি যার উপরে কিন্তু আসলে দেশে বিদেশে পরাশক্তিগুলোর আস্থা কিন্তু অপরিসীম, এখন তিনি পাশে থাকবেন। আমার মনে হয় আরও বেশি শক্তিশালী হবে অবস্থান। তারপরে আপনি একটু কল্পনা করেন, অনেক প্রথম দিকে বলা হয়েছিল যাওয়ার আগে এরকমও ফিসফিস যে -2 একটা তো গেছে, আবার -2 না হয়। দেখেন, আপনি কল্পনা করে দেখেন তো, বেগম জিয়া যখন, আপনার খালেদা জিয়া যখন সুস্থ হবেন, দেশে যদি এসে এয়ারপোর্টে নামতে চায়, এই ঢাকার শহর ভেঙে পড়বে না? কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা এটা প্রতিহত করতে পারবে? এবং তারেক রহমানও তাই। সুতরাং এখন কিন্তু যে অবস্থায় বিএনপি যে পিকে চলে গেছে, হ্যাঁ,
এখন কিন্তু আর সম্ভব না, সেটা চলে গেছে। -2 বলেন, তাদের ঠেকানো বলেন, এটি কি যে আমরা বিভিন্ন মাধ্যমে যে দেখছি, আপনি কথাটি যেটা তুললেন, এটি কি অনেকটা লেভেলিং করা কিনা, যে -1 যিনি চলে গেছেন তার যাওয়ার এই যাওয়া তো একরকম হতে পারে না, সমান করে দেখা হচ্ছে কিনা? কারণ হচ্ছে যে সে তো পলাতক, সেটাই, ইনি তো পালান নাই, তিনি তো ফাইনালি প্রমাণ করেছেন তিনি জীবন দিতেন। নিশ্চিত বলা যায় যে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন, ম্যাডাম খালেদা জিয়াকে ছাড়তো না, তিনি হয়তো তার জীবনও চলে যেত, তিনি আপোস করতেন না, এটা প্রমাণিত। তার যে শারীরিক কন্ডিশন এখন ছিল, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া সম্ভব ছিল না, এমন ফিজিক্যাল কন্ডিশন হয়ে গেছিল। তারপরেও তিনি নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফেরত আসছেন। আমি বলবো এখন তাকে যদি সুস্থ হয়, আমি এই জন্যই বলছি যে দেখেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশ পলিটিক্সের জন্যে আপনি খেয়াল করে দেখেন, এই দেশের জনগণ এবং যত পরাশক্তি সবার কাছে কিন্তু এখন সে অ্যাকসেপ্টেবল। তিনি যদি ফেরত আসেন, ধরেন তাকে নেক্সট বিএনপি ক্ষমতায় আসবে, তাকে প্রেসিডেন্ট বানাই দিয়ে দেবে। বিএনপি তো আপনার ওনার সময়ে, পরে তারেক রহমানের সময় 31 দফা দিছে না, সেখানে তো প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে। উনি ধরেন প্রেসিডেন্ট হবে। আমার মনে হয় সকল পরাশক্তি, যত বড় শক্তি বলেন, দেশবাসী সবাই এটাকে সাদরে গ্রহণ করবে, এবং আমি মনে করি এটাই প্রত্যাশা করছে মানুষ। কিন্তু এমনি আলাপ টালাপ হয়, কিন্তু খালেদা জিয়ার প্রতি যতটা অনুরক্ত অন্য কোনো লিডারের প্রতি এত জনগণ, আমাদের দেশের জনগণ কিন্তু ভরসা করে না, এবং আমরা শুনি পরাশক্তিও কিন্তু তার উপরে আস্থা রাখে। এবং এক্ষেত্রে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেশ কতগুলো কমিশন নিয়ে যে কাজ করছে, প্লাস পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যখন ডায়ালগ করছে, বিএনপিও সেই স্টেক হোল্ডারদের মধ্যে অন্যতম। কাজে এই জায়গাতে এখনো কোনো ধরনের এই ওনাকে বাইরে রেখে আলোচনা বা ডায়ালগ করার কোনো ধরনের কোনো সিমটম কি আপনি দেখতে পেয়েছেন? ওনার অ্যাবসেন্সে আলোচনা করলে তো সমস্যা নাই, আচ্ছা, কারণ তারেক রহমান তো আছে। তারপরে ভায়া তারেক রহমানই কথা বলতে পারবে, আস্তে আস্তে সমস্যা নেই। আর সংস্কার প্রস্তাব তো 31 দফা দেয়া হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারের নামে ডিলে করার প্রচেষ্টা করেছে, কারণ 31 দফা দেওয়া হয়েছে, জামাত থেকেও দেওয়া হয়েছে। ধরেন সেকেন্ড পার্টি যদি ধরা হয়, সেটাকে বেসিস ধরে তার সাথে যোগবোগ তারেক রহমানকে বলতে শুনেছি, এই 31 দফার ভিতরেও যদি কিছু রদবদল করা হয় তাতেও তার আপত্তি ছিল না, তবুও তিনি এই দেশে একটা সংস্কার তিনিও চাইছেন। সুতরাং এটাকে বেসিস ধরে যদি সংস্কারটা করা হতো, কয়েকজন এক্সপার্ট থাকতো, অন্তর্বর্তীকালীন সরকারের একটা টিম যদি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করত, এবং এই 31 দফা কিন্তু সব দলের, একমাত্র আওয়ামী লীগ ছাড়া সব দলের সাথে আলোচনা করে করা, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল বিএনপির না, কিন্তু সব দলের সম্মতি অর্থে। হ্যাঁ, তো এইটাকে বেসিস ধরে যদি আলোচনাটা শুরু করতো, তাহলে কিন্তু সংস্কারটা হতো, আসলে হতো। এখন যে ডালফালা 10টা 12টা সংস্কার করেছে, এটা কিন্তু কোনো কিনারে আসবে না। ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যেটা বলেছেন, যতটুকু সংস্কার এগ্রি করে সবাই অতটুকু নিয়ে ইলেকশনে যাব, এবং তিনি বলেছেন। তাহলে কি আপনি যেটা এই লাস্ট সেন্টেন্সটা, যে যতটুকু সংস্কার, বা আমরা পেপারে আরো দেখলাম সংস্কার কম চাইলে দ্রুতই নির্বাচন হবে, এমনটিও শুনেছি, তাহলে কি সংস্কারের থেকে অ্যাটেনশন কমে যাচ্ছে? না, সংস্কারের অ্যাটেনশন কমে যায় না। আমার কাছে মনে হয় কি জানেন, এই অন্তর্বর্তীকালীন সরকার, এদের তো কোনো রুট নাই। 24 জনের তো একটা দেশ, তারপরেও একজন পলিটিশিয়ান ছাত্র জীবনেও করে নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকজন উপদেষ্টা আছে, ছাত্র জীবনেও ছাত্র সংগঠন করে নাই। তারা বুঝতেই পারে না শুরুটা কোত্থেকে শুরু করতে হবে, শেষ কোথার থেকে। নিউজের 3 দিন আগে ইন্টারভিউ হয়েছে, সেখানে দেখেছেন উনি সরল মনে অনেক কিছু স্বীকার করেছেন, যে এটা আমরা এখনো পুরো বুঝি না, আমরা বোঝার চেষ্টা করতেছি, এবং তার উপদেশটাও বোঝার চেষ্টা করতেছে। তো সরকারে যা এত বোঝার চেষ্টার সুযোগ নাই। রাজনীতিবিদরা যেমন মানুষের পালস বলে, জনগণের পালস বোঝে, অন্য পেশার কেউ বোঝে না। এটা কিন্তু রাজনীতিবিদের কাজ, এটা সরকার চালানো, দেশ চালানো, পরিচালনা করা। তার মানে হচ্ছে একটা সহনীয় সময়ের আলোচনায় সংস্কার করে আপনাকে পলিটিশিয়ানদের হাতেই
ট্রান্সফার না, করতে হবে। বিষয়টা হলো যে এই প্রশ্ন আগেও বলছি আমি, রাইট, যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগের রাষ্ট্রপতি নিয়োগ তার কাছে শপথ নিলেন সংবিধান সমুন্নত রাখার জন্যে। হ্যাঁ, তো আর সংস্কার অর্থটা কি? এখন ছাত্ররা বলে এটা ফেলে দেব, কবর দেব। সংস্কার মানে তো একটা জিনিসের কিছু কবরের কথা বলছে না, যে বিচার আগে দেন সংস্কার দেন না, আগে নির্বাচন। কবরের সংবিধান এই তিনটা কবরেও ধাপ দিতে বলছে, চাইছে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তা আগে সংস্কারে। এখন যদি আমি বলি যে এই যে ছাত্রদের শুরুটা কিন্তু আপনার কোটা সংস্কার ছিল, জি। চাকরি সংস্কার, আর যত দফা দিছে শেষ পর্যন্ত কোনো জায়গায় সংস্কার শব্দ ছিল না, ছিল না। চেঞ্জ হয়ে গেছে। পরে 5ই অগাস্টের পরে এইটা অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে কেউ উঠাইছে, রাজনীতিবিদরা এটা সমর্থন দিয়েছে। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে যদি ধরি এই সংবিধানের উপরে ভর করেই কিন্তু সরকার চলছে, অথচ কদ্দুর বানে না। এই জায়গাতেই এখন কতটুকু রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত করার জন্য ওত নিলেন, এই সংবিধানের উপরেই চলেন। আবার দেখেন নির্বাচন কমিশন করলে অনেক কিছু করে, এই জায়গাতে একটু ফিরে আসি আবারও আসবে। ধন্যবাদ আপনাকে দুধ ভাই। যেহেতু আলোচনাটি সামনে এলো যে দুটো কনটেক্সট, আমরা সম্প্রতি দেখলাম যে সংস্কার নিয়ে গভর্নমেন্টের প্রেস সেক্রেটারির পক্ষ থেকেও বলা হলো যে আপনারা কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আবার ছাত্রদের যে সংগঠন বা তাদের বিভিন্ন আলোচনায় তারা বলছে যে গণহত্যার বিচার হবে, দেন সংস্কার হবে, দেন নির্বাচন হবে। আপনার কিছু অ্যানালিসিস যদি যোগ করেন। না, কোনোটাই সংঘাতমূলক না, কোনোটাই না। বিচার শুরু হয়েছে অলরেডি। শেখ হাসিনাকে সরকার ভারতের কাছ থেকে চাইছে, তো এটাতে স্টার্ট হয়েছে। আর বিচারটা সুনির্দিষ্ট সময়ের নির্ধারণ করা যায় না। আপনি যদি চলমান একটা প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া, যদি স্বাভাবিক বিচার করতে চান। 2 নম্বর হচ্ছে নির্বাচন সংস্কার কম বেশির ব্যাপার না, যেটা আজিজ ভাই নিজেও উল্লেখ করলেন যে সংস্কার প্রশ্নটা ছিল না। কোটার আন্দোলন এর বাইরে, ছাত্র আন্দোলনের বাইরে ওই যে এক দফা, এটা আরও 3 থেকে 4 বছর আগে এক দফা রাজনৈতিক দলগুলো, বিএনপি বিশেষত, এটা প্রণয়ন করেছে এক দফার আন্দোলন। এবং এর ভিত্তিতে বহু নেতাকর্মী জেল খেটেছে। এখনো যার সদস্য মানে আসামির সংখ্যা 60 লক্ষ, 2.5 লক্ষ মামলা এখন স্টিল নাও। কিছু হয়তো বিএনপির 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা আছে। আচ্ছা, 60 লক্ষ আসামি। আচ্ছা, ওকে। তো এই আন্দোলনে ছাত্ররা রিলে রেস আছে না, আমার কাছে যেটা মনে হয় যে প্রথম দৌড়ানো, দ্বিতীয় দৌড়ানো, তৃতীয় দৌড়ানো, চতুর্থ দৌড়ানোর এই কাঠিটা যার হাতে যায়, সে যদি ফার্স্ট হয় তাহলে সেই টিম ফার্স্ট। তো ছাত্ররাই এমন কোনো আন্দোলন, এই প্রথম ছাত্ররা আন্দোলন করছে জয়লাভ করছে এমন নয়, ভাষা আন্দোলন করছে ছাত্ররাই করছে। মুক্তিযুদ্ধের যে পতাকা উত্তোলন, এটা কোনো বুড়া মানুষই গিয়ে পতাকা উত্তোলন করেন। 69-এও সেরকম 69 গণঅভ্যুত্থান, কাজী আসাদ, যে শহীদ আসাদ, সেও যে শহীদ হয়েছিল, সে স্টুডেন্ট তখন। তো এই ধরনের ছাত্র আন্দোলন, আপনাদেরও যে 90-এর আন্দোলনে আপনারা তখন তরুণ ছাত্র, আমরা ছাত্র নেতৃত্ব দিয়েছে 90-এর গণঅভ্যুত্থানে অন্যান্য ছাত্র সংগঠন মিলে। আজকে তো আমরা সেই বয়সে নাই। তো আমার কাছে যেটা ধারণা, আজিজ ভাইরা ওই সময় কাজ করছে, তো ছাত্ররা যেটা দাবি করেছে এটা যৌক্তিক, আমি অযৌক্তিক বলছি না। তারা প্রত্যাশা করছে এই খুনি, গণহত্যাকারী, এই লুটেরাদের বিচার হওয়া দরকার। কিন্তু এক জায়গায় আটকাই দিলে ওইটা শেষ না হলে এটা হবে না। এটা আবার মানে সঠিক কথা হলো কিনা, যেহেতু জুডিশিয়াল ম্যাটার, এটা শুরু হয়ে এটা চলমান থাকবে, পাশে অন্য কাজও চলবে। হ্যাঁ, এবং আগামী দিনে জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে, সেটাতে ফ্যাসিস্টের আসার কোনো সুযোগ নাই, কারণ তাদের অস্তিত্বই নাই। সেহেতু আন্দোলনকারী কোনো শক্তি এখানে সামনে আসবে, তাহলে তাদের উপর আস্থা রাখতে হবে, যেই আসুক। এমনকি ছাত্ররাও কিন্তু নিজেরাও তৈরি হচ্ছে রাজনৈতিক দল গঠনের, এবং আমরা তাদেরকে অভিনন্দন করছি যে কোনো শক্তির, যে কোনো লোকের, যে কোনো মানুষের রাজনৈতিক দল করার সুযোগ আছে, সেটা তারা করতে পারে। কিন্তু কোনো একটা টাইম ফ্রেম, অর্থাৎ এটা না হলে ওটা, ওটা না হলে ওটা, যেমন ওই যে প্রেস সচিব সাহেব যেটা বলেছেন, এটাও তিনি কোন বিবেচনায় বলেছেন আমি জানি না। তিনি নির্বাচন চান না সংস্কার চান, অনেকটা এইরকম হয়ে গেছে। সংস্কার আমি করছি ভালো একটা বাংলাদেশের জন্য, সংস্কার আমি একটা করছি ভালো একটা নির্বাচনের জন্য, সংস্কার আমি একটা
করছে এটা গতিময়তার জন্য। এটা চলমান একটা প্রক্রিয়া। আমি না হলে, যেটা শেখ মুজিবের ভিতরে এই লোক হাসিনা, আমি আমি এটা ফ্যাসিজম, শেখ হাসিনা আমি তো এই জিনিসটা অন্যভাবে আসছে। এটা না হলে ওটা করা যাবে না যদি রাজনৈতিক দলগুলো, উনি তো নিজে রাজনীতিবিদ না। এক্স্যাক্টলি এই জায়গাতে একটু একটা তথ্য আজকে আপনি যদি যোগ করার থাকে, সেটা হচ্ছে এই যে দুদুভাই বললেন যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা, ব্যাপক আলাপ আলোচনা, ইয়াং জেনারেশন তাদের দল করতে চাইছেন, রেজিস্ট্রেশন করবেন, এটি কতটা বাংলাদেশের রাজনীতিতে ডাইভার্সিটি আনতে পারে বলে আপনি দেখেন? দেখেন, আমি আগেও বলেছি সবচাইতে ট্রেন্ড মুক্তিযুদ্ধের সময় অধিকাংশই মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে নিয়ে কিন্তু জাসদ তৈরি হয়েছিল। তারা যুবক, কিন্তু তাদের হঠকারিতার কারণে এই জাসদ কিন্তু ফাইনালি টেকে নাই, কয়েক ভাগে বিভক্ত টুকরো হয়ে গেছে, এখন নাই বলা চলে। এগুলো কোনো খুব একটা অস্তিত্ব নাই। তো ছাত্ররা যেগুলি করছে, এই আমার মনে হয় জাসদের এরাও এত দ্রুত এত কিছু ঘটায় নাই। হ্যাঁ, হেলিকপ্টার নিয়ে ভ্রমণ, প্রোটোকল নেওয়া ইত্যাদি ইত্যাদি। তো এখন যদি রাজনৈতিক দল ঘোষণা দেয়, আপনার প্রোটোকল তো পাবে না, হেলিকপ্টার তো পাবে না। ঢাকার বাইরে যারা রাষ্ট্রীয় দায়িত্ব, মানে উপদেষ্টা যারা মন্ত্রী মর্যাদা, তাদের কথা বলছেন না, এর বাইরেও যারা শোনেন, 6 দিনে 18 বার এক জেলার থেকে আর এক উপজেলায় গেছে। কোনো মন্ত্রী পাইছেননি কোনো সরকারের এইরকম। আবার প্রাইভেট ব্যবসায়ী, ওষুধ কোম্পানির ব্যবসায়ীর হেলিকপ্টার নিছে, পাইছেননি কোনো সরকার। বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জামাত ইসলামকে, তা আওয়ামী লীগের তো যারে ধরে সমর্থক, যারে ধরে 1000 কোটি টাকা, এইভাবে হেলিকপ্টার উঠতে দেখছেন কাউকে? এরা তো ওঠে, মানে 100 কোটি এখন কোনো ফিগারই না, এটা 1000 কোটি, এটা কোনো ফিগারই না। তারপরে ছাত্ররা, আমি বললাম তো 6 দিনে 18 বার হেলিকপ্টারে চড়ে এক জায়গার থেকে উপজেলা যায়, প্রাইভেট দিছে তো। যে ওষুধ কোম্পানি, সেও তো ফ্যাসিস্টের দোষর। এখন আসবে এগুলো কি গণমাধ্যমও কিছুটা অ্যালার্ট বলে এগুলো আমরা বেশি পাচ্ছি? না, এটা হলো যে আপনি ধরেন, আমি এইটাই বলছি, এই যে রাজনৈতিক দল যে করবে, আমি যেটা বলতে চাইছি, স্কুলের ছাত্র থেকে ইউনিভার্সিটির ছাত্র, এরা হচ্ছে আপনার এবারের ছাত্র আন্দোলনের মধ্যে আছে। আমি বলছি ওয়েল ট্রেন্ড একটা যুব সমাজ ছিল, তারা কিন্তু রাজনীতিতে টিকতে পারে না হঠকারিতার জন্য। এখন এরা কথা বলে হিমালয় পর্বত থেকে, কিন্তু এদের সংখ্যাটাও তো বেশ সিগনিফিকেন্ট নাম্বার। এই যে যারা তরুণ ভোটার হবে আগামী দিনে, 18 থেকে 30 বছর বয়সী, 18 থেকে 30 বছরের জন্য যে ভোটার হবে, এটা বিএনপির ভোটার হবে না, খালি ছাত্রদের ভোটার হবে, শুধু জামাতের ভোটার হবে না, অন্য পার্টির ভোটার হবে না, আমার ছেলে ভোটার হবে না, আমার বোন ভোটার হবে না। এগুলো কই তো লাভ নেই, ভোটার সবারই হবে। যে যত বড় পার্টি তার তত বেশি ভোটার হবে। আপনি ওইভাবে জিজ্ঞেস করবেন। বিএনপির এখন ভোটার, যেহেতু সদস্য সংখ্যাও বেশি, পার্টিও বড়, ভোটার যত নূতন হবে তাদের ফ্যামিলির থেকেও আরো বেশি ভোটার হবে। সুতরাং এইভাবে না, খালি ছাত্র মানে তরুণ প্রজন্মের এরা শুধু এই যে কোটা বিরোধী ছাত্ররাই সমর্থক এমনটি নয়, এর মধ্যে সব দল মতে সমর্থক আছে। আপনি যখনই পার্টি ঘোষণা দিবে, তখন এর ভিতরে যার যার দলের কিছু সমর্থক আছে না, এরাও কেটে পড়বে, যার যার দলে ফিরে যাবে। এবং আপনি শিওর জানেন যে শেখ হাসিনা আমি দামি নির্বাচনের সময় 3টে কিংস পার্টি করেছিল না, একজন প্রার্থীর জামানত থাকে নাই, বাজেয়াপ্ত হয়েছে। এরাও প্রার্থী দিবে, ইনশাল্লাহ জামানত বাজেয়াপ্ত হবেই। কিন্তু একই সাথে আবার কিন্তু এমনটিও শোনা যাচ্ছে যে অনেক ছোট রাজনৈতিক দলের যারা একটু পরিচিত নেতা, তারা বড় দলগুলোর সাথে অ্যালাইনমেন্ট করে তারা কিছুটা ওই আসনগুলোতে শক্ত প্রার্থী দেওয়া হবে না এমন কমিটমেন্টও নিচ্ছে। না, বিএনপি তো ইতিমধ্যে 8-10 জন ছোট, আমরা সেটির কথাই বলছি, সিগন্যাল দিছে তো, ভিপি নূর সাহেবের কথা বলা হয়েছে, দিছে তো। এখন বিএনপির সদস্য সংখ্যা বেশি, তারা ভোট দিলে হয়তো সে পাশ হবে। এই অ্যানালিসিসটি আমরা দুদুভাইয়ের কাছ থেকে শুনবো। ফিরে আসি একটু, দর্শক আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন অনুষ্ঠানের বাকি অংশ পর্যন্ত। আজকের অনুষ্ঠানে সর্বশেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আমরা মূলত অনুষ্ঠানের শেষ অংশে কিছুটা র্যাপ আপ করতে চাই আলোচনাগুলোকে, যেগুলো আমরা কথা বলেছি। সেই আলোচনায় বিশেষ করে আমি দুদু ভাই আপনার কাছে ফিরে আসি, যে মূলত যে কথাটি একটু আগে আলাপ করেছি, যে বাংলাদেশের রাজনীতিতে আপনি শুরু করেছিলেন, নতুন দলকে স্বাগত জানানো হচ্ছে, সবাই জানাচ্ছে, এটি আগামী দিনের জন্য
সেই নতুন দলের জন্য কতটা চ্যালেঞ্জ কিংবা বাংলাদেশের রাজনীতির জন্যই কতটা ডাইভার্সিটি আনতে পারে, এই ছিল প্রশ্নটি। প্রশ্নটা হচ্ছে বিএনপি যখন প্রতিষ্ঠিত হয় তখন যে প্রেক্ষাপটটা ছিল সেটা হচ্ছে সীমাহীন ব্যর্থ একটি সরকার একটা সামরিক অভ্যুত্থানে সপরিবারে নিহত হয়েছিল। এই দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, রক্ষী বাহিনী তৈরি করে বিরোধী পক্ষের 40-50 হাজার মানুষকে হত্যা, সকল কিছু বাদ দিয়ে একদল করা, মুক্তিযুদ্ধের পুরাপুরি কনসেপ্টটাকে ধুলায় লুণ্ঠিত করা। তো এই যে মৃত্যু, এই মৃত্যু একটা ইঙ্গিত দেয় যে সেই সময়ের শেখ মুজিবুর রহমানের মৃত্যু, তার জানাজা, তার দাফন কাফন, এগুলো ভেরি সিগনিফিকেন্ট। কিন্তু শহীদ জিয়া রহমান কিছুদিন পরে শাহাদত বরণ করছে, তার জানাজা, তার দাফন কাফন, এইসব জিনিসগুলো দেখলে বোঝা যাবে যে একটা মানুষের উত্থান এবং পতন, যেমন শেখ মুজিবের আমার দৃষ্টিতে বিস্ময়কর উত্থান এবং পতন। পতনটা এতই মানে ছোট অ্যাঙ্গেলের, এতই মানে অবহেলার, যা ভাবা যায় না। আর শহীদ জিয়া রহমানের তিনি রাজনীতিবিদ হয়ে নেতৃত্বে আসেননি, তিনি স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে রাজনীতিতে পা রেখেছিলেন। এই যে দুইজন মানুষ, একজন মৌলানা ভাসানীর দলকে বলা যায় হাইজ্যাক করেছিলেন, কখনো স্বীকার করতেন না, কিন্তু এর প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী ছিলেন। আর শহীদ জিয়া রহমানের দল এই প্রেক্ষিতে যেখানে যেটা আওয়ামী মুসলিম লীগ, মানে শহীদ জিয়া রহমানের পূর্বতন দুর্ভিক্ষে মানুষ লক্ষ লক্ষ মারা যাচ্ছে। আর শহীদ জিয়া রহমান মানে উৎপাদন এতটাই কৃষককে উৎসাহিত করে বাড়িয়েছেন যে বিদেশে চাল রপ্তানি করেছেন তিনি সকল সংবাদপত্রকে মুক্তি দিয়েছেন, সকল রাজনৈতিক দলকে পুনর্বার রাজনীতি এনেছেন। এই যে প্রেক্ষাপটটা, এটা নতুন রাজনীতি। আর জাসদের স্বাধীনতার পরে পরে যে গঠন এবং তার যে পরিণতি, সেটা তাজ ভাই সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেছেন। এখন কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তারা মানে দলটা করবে, তারা কোন বিবেচনা থেকে সামনে আসবে, এগুলো মানে লড়াই করতে হবে। বেগম খালেদা জিয়া লড়াইটা করেছেন একেবারে রাস্তায় 9 বছর ধরে হোসেন মোহাম্মদ এরশাদ, অর্থাৎ দুটো প্রেক্ষাপট, শহীদ জিয়া রহমানের বিএনপি আর বেগম খালেদা জিয়ার বিএনপি। অনেকে এটা দাবি করে পরিপূর্ণ রাজনৈতিক দল হিসাবে বেগম খালেদা জিয়া বিএনপিকে তৈরি করেছিলেন, অর্থাৎ লড়াই সংগ্রাম করে এরশাদের পতন ঘটিয়ে নির্বাচনের মধ্য দিয়ে এই যে জনপ্রিয়তা, যেটা হাসিনা আশা করতে পারেন, সেই জন্য হাসিনা বলেছিল কলকাতার এক সাংবাদিক বিমানবন্দরে 10টার বেশি সিট পাবে না বিএনপি, এটা মিথ্যা প্রমাণ করছে। আজকে যারা দল গঠন করবে, আমি জানি না, আমার সবই তো আমার ছোট ভাইয়ের মতো, আমরা একসময় ছাত্র রাজনীতি করতাম, বডি ল্যাঙ্গুয়েজটাও তো একটা বিনয়ও কিন্তু একটা রাজনৈতিক দলের আদর্শের বাইরেও নেতৃত্ব গঠনের একটা ভূমিকা রাখে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় তাদের যে মানে আচার আচরণ উত্থাপনা, এইগুলো অনেকে সহজভাবে নিতে পারছে না। আমার কাছে মনে হয়েছে এটা তারুণ্যের ধর্ম, কিন্তু তাদের সতর্ক হওয়ার দরকার ছিল, যেটি মানুষের সেন্টিমেন্টকে ধারণ করা। প্রথম আপনাকে বলি যে তারা একসময় এই প্রেসিডেন্টকে বাড়ি ফিরে পাঠাতে চেয়েছিল। বিএনপি যখন এটাকে ছেলে মানুষই বলে দাবি করে, ছেলে মানুষই এই জন্যই বলছে যে এই শূন্যতা যে সৃষ্টি হবে সেটা তারা চিন্তা করেনি। প্রেসিডেন্ট পদত্যাগ করলে কি কি আফটারম্যাথ হতে পারে, তারপরে কিভাবে প্রেসিডেন্ট নিয়োগ দিবেন, পার্লামেন্ট নাই, স্পিকার নাই, হঠাৎ করে বললাম, হঠাৎ করে বলে বসলাম এইটি মুজিববাদী সংবিধান, এটা কবরস্থ করব, হঠাৎ করে বলে আসলাম। সংবিধান কবরস্থ করা যায় কি না এবং এই শব্দ প্রয়োগ করলে সংবিধান না রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে, এগুলো আমি ভাবলাম না। তো যারা এই কথাগুলো মনে করছে এক একটা শব্দ বোমা ফাটালে একটা সঠিক রাজনীতি হয়ে যাবে, তারাই যখন রাজনীতি দল গঠন। এবং আরেকটা মজার ব্যাপার বলি আপনার, জি, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন এখন নেহাতি একটা ছাত্র সংগঠন, এর মধ্যে ছাতার নিচে যারা ছিল একজনও নাই, এটা একটা ছাত্র সংগঠন, পরিপূর্ণ দল হয়ে ওঠার এখন পর্যন্ত চ্যালেঞ্জ। না না না, আমি কেন বলছি, এর পাশে নাগরিক কমিটি 5 মাসে বলতে পারেনি এটা কি নারী না পুরুষ, অর্থাৎ সে বলতে পারছে না যে তারা রাজনৈতিক দল। এই যে দৈন্যতা, তারা যে সংগঠন করছে সেটা কি, আমি তার সঙ্গে কথা বলবো, নাগরিক কমিটি কি জিনিস। আচ্ছা,
মানে আপনাকে হ্যাঁ এটা সম্মেলন প্রস্তুতি কমিটি, আগামী দিনে এরা সম্মেলনের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক সংগঠন করবে। নাগরিক কমিটি একটা রাজনৈতিক, যেমন নাগরিক ঐক্য যেটা আমাদের মান্না ভাইয়ের, তো এইটা নাগরিক কমিটি আমি আজ পর্যন্ত বুঝতে পারি রাজনৈতিক দলের এটা পরিধি বলে মনে হয় না শুনলে, সেটি কমিটি আমার কাছে মনে হয়। তো তারপরও তারা দল গঠন করছে, আমরা শুধু অভিনন্দন জানাইনি, ওয়েলকাম। আরেকটি তাদের শর্ত পূরণ করতে হবে, এই সরকারে ঘেঁষাঘেঁষি করলে অন্যরকম বিতর্ক তৈরি করবে। এমনকি তাদের অনুষ্ঠানে এই সরকারে তরুণ 2-3 জন গেছেন, অসুবিধা কি পদত্যাগ করে তাদের সঙ্গে গিয়ে দল গঠন করা? কারণ এই সরকার তো সর্বমত সর্বপথ সর্বদলীয় সমর্থন দেওয়া হয়েছে, এটা বিশেষ কোনো রাজনৈতিক দল গঠনের জন্য এই সরকারকে বলা হয়নি এই জায়গাতে। জি দুদু ভাই, থ্যাংক ইউ। আমরা শেষের দিকে আজিজ ভাই, বিশেষ করে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির চ্যালেঞ্জ আপনি কিছুটা বলেছেন, কিছুটা দুদু ভাই যোগ করেছেন, আপনার আরো কিছু তথ্যপত্র দিয়ে আমরা শেষের দিকে। আমার বক্তব্য হচ্ছে, ধরেন শাহাবুদ্দিন ভারপ্রাপ্ত অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, তিনি কিন্তু কতগুলো সংস্কার প্রস্তাব করেছিল। এরশাদের সময় প্রস্তাব ছিল, 1/11-এর সময় বিএনপি আওয়ামী লীগের তুফান বয়ে গেছে সংস্কার প্রস্তাবে, 110, 20টা 21টা সংস্কার, একটাও কিন্তু পরবর্তী সরকার পাশ করে নাই। সুতরাং এবারে কিন্তু ভিন্ন আচরণ। আমার কথা হচ্ছে যে যেহেতু এই রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে সংবিধান সমুন্নত রাখার, এবং তারপরে সংবিধান অনুযায়ী সরকার চলে, আবার কদ্দূর চলে না, অর্থাৎ আমি বলবো যে এই অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সব শব্দটাও সংবিধানে নাই। সুতরাং এদের তো সংস্কার করার ম্যান্ডেটই নাই এই সরকারের। তারপরেও যদি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যের ভিত্তিতে আগামী দিনে ইলেকশনে যে সংসদ হবে তারা যদি অনুমোদন না করে, তাহলে তো এই সংস্কার চেষ্টা করেও লাভ নেই। সুতরাং তারা তো দূরে, তারা তো এই সরকারের বসেই না সাথে, ওই একবার সংলাপ করবে, 9 দলকে একদিনে ডাকছে। তা আমাদের গ্রামের ভাষায় করে, আমার কথা আমি কব, তোক খালি হুনা লব, ব্যাপারটা তো ওই রকম, এটাকে তো সংলাপ বলে না। তো সুতরাং রাজনৈতিক দল যেহেতু আগামীতে সরকারে আসবে, সংসদ রাজনৈতিক দল গঠন করবে, রাজনৈতিক দলের সাথে দূরত্ব তৈরি করে তো কোনো সংস্কার প্রস্তাব পাস হবে না, ওরা তো ডাস্টবিনে চলে যাবে। সুতরাং আমার বক্তব্য ওই জায়গায় যে শুরুটাই, সংস্কারের শুরুটাই করা, সিস্টেমটাই ভিন্ন হয়েছে, বিভিন্ন জনকে দিয়ে কমিটি করে দিয়েছে, তাদের ভিতরে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নাই। আবার সংস্কারের ইস্যু নিয়ে, প্রত্যেকটা সংস্কার ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে হার্ট টু হার্ট কথা বলবে, সেটাও করে নাই। আবার পরে নাকি রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টারঅ্যাক্টিভ আলোচনা থেকেই প্রস্তাবগুলো আসতে পারতো না, ছিলই তো রেডি। আমি তো বললাম বিএনপির তো 31 দফা ছিল, বিএনপির থেকে বলা হয়েছে যে এটাও সংস্কার করা যায়। না, অন্যান্য বিষয়েও তো সংস্কার কমিটিগুলো হয়েছে, পুলিশ রিফর্ম, স্থানীয় সরকার, এটা বেসিস ধরে এর থেকে নাই আলোচনার মাধ্যমে কিছু কমায় দিত, বাড়াইতো, করতো, তাতে তো একটা জায়গায় চলে আসতো। এখন নতুন করে এই কমিশনগুলো যে রিপোর্ট দিবে, সেটা আবার সব সংস্কার, 6টা সংস্কার কমিটির যে প্রধান আছে তাদের নিয়ে প্রধান উপদেষ্টা বসবেন। আমি কই, যদি ধরেন আপনি বলছেন যে ধাপগুলোকে মিনিমাইজ করা যেত যদি পলিটিক্যাল পার্টিগুলি সরাসরি প্রস্তাবগুলো, এখন ধরেন আমি বলি বিএনপি ওয়েস্টমিনস্টার সিস্টেম, অর্থাৎ যে সিস্টেমে নির্বাচন হচ্ছে এটার ব্যাপারে ইলেকশন করতে আগ্রহী। জামাত ইসলাম বলছে অনুপাত হারে নির্বাচন। ধরেন 2 পার্টি এক হলো না, তো কনসেনসাস কি করে হবে? সংস্কার তো হবে না। আর এই সংবিধান তো সংস্কার করবেন, সংবিধান তো ফেলাই দিতে পারবেন না। এখন এই যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি আমেরিকান সিটিজেন, তিনি এটাকে সংস্কার রিরাইট করতেছে না সংস্কার করতেছে, এটাই তো বুঝতেছি না এখন কি করতেছে না করতেছে। যখন রাজনৈতিক দলের সাথে যদি বসে তখন না বোঝা যাবে। এখন উনি আমেরিকার ওত নিছে যে আমেরিকার স্বার্থ রক্ষা করবে, আমেরিকান সিটিজেন, উনি এখন বাংলাদেশের সংবিধান বানায় দিবে, এটা কি রাজনৈতিক দল মেনে নেবে? তার মানে আসবে যেই একটা ধারণা যে 2026-এর শুরুতে অথবা 25-এর শেষের দিকে নির্বাচন, তার মানে এই যে 1 বছরেরও এখন একটা টাইম ফ্রেম, এই সময়টাই কি সংস্কারের সময় বলে মনে হয়? আমার তো মনে হয় সংস্কার কোনো কুল কিনারা পাবে না। 25-এর ভিতরেই নির্বাচন দিতে হবে। এই সরকারের
কোনো রুট নাই, কোনো কিছু নিয়ন্ত্রণ নাই। এই সরকার একদম ভোলাটাইল অবস্থায় আছে। এই সরকারকে রাজনৈতিক দল আর সময় দেওয়া উচিত না। অবশ্যই রাজনৈতিক দল এই জায়গাতেই ক্লোজিং রিমার্কস দিয়ে দুদু ভাইয়ের কাছ থেকে শেষ করব। সংস্কারের চ্যালেঞ্জ কি বলে মনে হয় এবং টাইম ফ্রেম শেষ পর্যায়ে? সংস্কারটা তো বাংলাদেশের মানুষের ক্ষমতায়নের জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, যা 18 বছরে তারা কোনো নির্বাচন দিতে পারেনি। তো সংস্কারের কথা বলে যদি আমি পূর্বতন সরকারের কাজটাই করি, ভোটে মানুষের অধিকারটা না দিই, তাহলে তার আর আমার ভিতরে পার্থক্যটা কি? এই জিনিসটা যদি এই সরকার মাথায় নেয় তাহলে দ্রুত সমাধান সম্ভব। সংস্কার মানুষের ভালোর জন্যে, স্থবিরতার জন্য, গতিশীলতার জন্য। আমি এখন সংস্কারটা সামনে এসে, যেটা আজিজ ভাই বলেছেন যে কোনো আন্দোলন কোনো পর্যায়ে সংস্কার শব্দ ছিল না, সরকার গঠনের পর থেকে বা কিছু আগে থেকে এই সংস্কার শব্দটা এসছে। আমরা এর বিরোধী না, কিন্তু আপনারা যে একটা রোড ম্যাপ পথ নকশার কথা বলেছিলেন, গভর্নমেন্ট যেটা এখন বললো যে 2026-এর শুরুর দিকে, এটি কি সেই ওইটা আপনাদের প্রপোজালের প্রতি রেসপন্স? সেটা স্পষ্ট না। ওকে, আমার ওনারা যেটা বলেছে আমরা সমর্থন করেছে যে এই বছরের মধ্যে বা আগামী বছরের শুরুতে, এটা আমরা বিরোধিতা করিনি। কিন্তু কোন মাসে কত তারিখ, একটা বিয়ে দিবেন বা একটা দোকান উদ্বোধন করবেন, হালখাতার একটা ব্যাপার আছে না, দিন তারিখ বলতে অসুবিধাটা কি? আপনি ওই দিন মাস সময় যদি স্পষ্টতা থাকে, স্পষ্ট না থাকে, যেমন ক্লাস কত তারিখ থেকে শুরু হবে, বাচ্চারা কত তারিখে স্কুলে যাবে বলতে হবে তো, ওই এই মাসের শেষ আগামী মাসের শুরু, এইভাবে বললে তো বাচ্চারা যেতে পারবে না স্কুলে। সেই জন্য স্পষ্ট, মানে আসলে বিপদটা হয়েছে কি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাজনীতির লোক না, তার সঙ্গে যারা আছে তারাও রাজনীতি। আমি এটা দোষের বলছি না, আমরাই তারা এনে বসাইছি। তো ভাই জানেন না, খুব ভালো কথা, অসুবিধা নাই, যারা জানে তাদের সঙ্গে পরামর্শ করে তো এগোনো যায়, এটা আমার কাছে মনে হয়েছে। তো এখন সেই পরামর্শটাকে যদি শিরোধার্য করে, গ্রহণ করে, তাহলে সংকট দ্রুতই কেটে যাবে এবং এই বছরের মধ্যেই, সেটা বলছি না জুন জুলাই, তবে খুব সহসাই এটা আমরা সেই আলোচনায় আবারও নিশ্চয়ই আগামীতে কথা বলবো। আজকের আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য শামসুজ্জামান দুদু এবং এম এ আজিজ দুজনকে ধন্যবাদ, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। এবং আমরা আবারও বলে রাখছি, অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতিবার প্রতি রাত 10টায় সরাসরি সম্প্রচার হচ্ছে। আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।